বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রিয়াজ ইকোনমিক জোন থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজার ভারসাম্য কি, চাহিদা এবং যোগান রেখার সাহায্যে বাজার ভারসাম্য ব্যাখ্যা করো। আমাদের বেস্টিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো যেই প্রশ্নটি আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে রয়েছে, অনার্স সেকেন্ড ইয়ারে রয়েছে, ডিগ্রি ফার্স্ট ইয়ারে রয়েছে এবং প্রিলি মাস্টার্সে রয়েছে। তো আমি এই প্রশ্নটি ছোট ছোট নোটের আলোকে বিভিন্ন কৌশলে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো প্রথমত জানতে হবে যে আসলে বাজার ভারসাম্য জিনিসটা কি। বাজার ভারসাম্য আসলে বাজার ভারসাম্য হলো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের চাহিদা এবং যোগান সমান হলে আমরা তাকে বাজার ভারসাম্য বলে থাকি। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আমাদের বাজার ভারসাম্যের একটি শর্ত রয়েছে। শর্তটি হলো চাহিদা সমান যোগান। তার মানে আমি একটি নোট লিখতে পারি যে বাজার ভারসাম্যের শর্ত, বাজার ভারসাম্যের শর্ত চাহিদা সমান যোগান। এভাবে লেখা যায় ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই, অথবা এভাবে লিখতে পারি কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই। অর্থাৎ কোনো দ্রব্যের চাহিদা এবং যোগান যদি সমান না হয় তাহলে আমরা তাকে বাজার ভারসাম্য বলতে পারবো না। অর্থাৎ বাজার ভারসাম্যের জন্য আমাদের অবশ্যই এই শর্তটি পূরণ করতে হবে। তো আমরা এখানে অর্থনীতিতে তিনটি কন্ডিশন পাবো। এক নং কন্ডিশন হলো যদি ডি ইকুয়াল টু এস হয় তাহলে দাম বাড়বে না বা দাম কমবে না। তার মানে যদি ডিমান্ড এবং সাপ্লাই পরস্পর সমান হয় তাহলে দাম বাড়বে না বা দাম কমবে না। অর্থাৎ এখানে ভারসাম্য অর্জন হবে। অর্থাৎ বাজার ভারসাম্য অর্জন হবে। দুই নম্বর কন্ডিশন হলো যদি ডি ইজ গ্রেটার দেন এস হয়। তার মানে আমরা যদি দেখি যে কোনো দ্রব্যের চাহিদা বেশি যোগান কম তাহলে অবশ্যই আমাদের দাম বাড়বে। তাহলে চাহিদা যদি বেশি হয় যোগান যদি কম হয় তাহলে দাম বৃদ্ধি পাবে। তিন নম্বর কন্ডিশন হলো যদি এস গ্রেটার দেন ডি হয়। তার মানে এখানে কোনো দ্রব্যের যদি যোগান বেশি হয় চাহিদা কম হয় তাহলে দাম কমবে। দাম হ্রাস পাবে। তার মানে আমরা এই তিনটা কন্ডিশনের যদি প্রথম কন্ডিশনের সম্মুখীন হই তাহলে আমাদের বাজার ভারসাম্য অর্জিত হবে। যদি 2 এবং 3 নং কন্ডিশনের সম্মুখীন হই তাহলে বাজার ভারসাম্য অর্জন হবে না। 2 নং কন্ডিশনে
চাহিদা বেশি যোগান কম, এখানে দাম বৃদ্ধি পাবে। 3 নং কন্ডিশনে যোগান বেশি চাহিদা কম, এখানে দাম হ্রাস পাবে। আশা করি আপনাদের বিষয়টি ক্লিয়ার। এবার আমি বাজার ভারসাম্যটি একটি সূচির আলোকে ব্যাখ্যা করব। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আমি এখানে অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। তো আমার চ্যানেলটি হচ্ছে রিয়াজ ইকোনমিক জোন। তো যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে, কোনো জায়গায় যদি বুঝতে না পারেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্নটি করবেন, আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে রিয়াজ ইকোনমিক জোন নামে, আপনারা ওখানেও সংযুক্ত থাকতে পারেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। তো আমি যদি এখন একটি সূচির মাধ্যমে দেখাই, সূচি, তো আমি এখানে দাম দেখাবো, এখানে চাহিদা, এখানে যোগান, আর এখানে দেখাবো অবস্থা। তো দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা। তো এখন চাহিদা বিধি অনুযায়ী দাম যদি বাড়ে তাহলে চাহিদা অবশ্যই কমবে। তো প্রথমে আমি 15 ধরলাম, তারপরে ধরলাম 10, তারপরে 5। তার মানে দাম বাড়তেছে, চাহিদা কমতেছে, অর্থাৎ চাহিদা বিধিটাকে আমাদের এখানে মেনটেন করতে হবে। তো দাম বাড়লে চাহিদা কমে, এটা আমাদের চাহিদা বিধির মধ্যে বলা আছে। এবার আমরা যোগানের মানগুলো ধরবো। আমি এখানে যেই মানগুলো ধরেছি সেই মান ধরতে হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ চাহিদা বিধি অনুযায়ী এখানে বিধিটাকে অনুসরণ করে যে কোনো মান ধরা যাবে। তো যোগান বিধি বলে দাম বাড়লে যোগান বাড়বে, সেই অনুযায়ী আমরা মানগুলো ধরবো। তো আমি প্রথমে ধরলাম 5, তারপরে 10, তারপরে 15। তার মানে দাম যখন 1 টাকা তখন আমাদের চাহিদা হচ্ছে 15 একক এবং যোগান হচ্ছে 5 একক। তো এখানে আমাদের চাহিদা বেশি, যোগান কম। তো আমরা এখানে কি বলতে পারি, ডি গ্রেটার দেন এস, তাই দাম বাড়বে। দাম যখন 2 টাকা তখন আমাদের চাহিদা 10 একক এবং যোগান 10 একক। এখানে চাহিদা এবং যোগান সমান, তার মানে এখানে দাম বাড়বেও না কমবেও না, এখানে ভারসাম্য অর্জন হবে। ভারসাম্য অর্জন হয়েছে। দাম যখন 3 টাকা তখন আমাদের চাহিদা 5 একক এবং যোগান হচ্ছে 15 একক। এখানে চাহিদা কম, যোগান বেশি। তো যেহেতু এখানে চাহিদা কম, যোগান বেশি, ফলে এখানে দাম কমবে, তাই দাম কমবে। আশা করি শিক্ষার্থীদের এই সূচিটা ক্লিয়ার। তার মানে আমরা এখানে সূচির 3টা কন্ডিশন দেখলাম। আবার আমি একটু রিপিট করি, দাম যখন 1 টাকা তখন চাহিদা 15 একক, যোগান 5 একক। এখানে চাহিদা বেশি, যোগান কম, ফলে দাম এখানে বাড়বে। দাম যখন 2 টাকা তখন চাহিদা 10, যোগান 10, চাহিদা যোগান সমান, এখানে ভারসাম্য অর্জন হয়েছে। দাম যখন 3 টাকা তখন চাহিদা 5 একক এবং যোগান হচ্ছে 15 একক। এখানে চাহিদা কম, যোগান বেশি, অর্থাৎ এস গ্রেটার দেন ডি, তাই এখানে দাম কমবে। তার মানে আমাদের এই কন্ডিশনে, শুধুমাত্র এই কন্ডিশনে আমাদের ভারসাম্য অর্জন হয়েছে। তো আশা করি শিক্ষার্থীদের এই সূচি নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। সূচির মাধ্যমে আমরা বাজার ভারসাম্যটি বুঝলাম। এবার আসুন আমরা চিত্রের সাহায্যে দেখি যে কিভাবে বাজার ভারসাম্য অর্জিত হয়।
এখানে আমরা প্রাইস দেখাবো, এখানে ডিমান্ড এন্ড সাপ্লাই দেখাবো। তো দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, এই কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী, এই কারণে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী। তো আমি এখানে 3টি দাম নিব, যেখানে চাহিদা রেখা এবং যোগান রেখা সেট করেছে ওখানে একটা দাম নিব, তার নিচে একটা দাম নিব এবং তার উপরে একটা দাম নিব। P1, P2, P3, A, B, এটা দিলাম E, এটা F, এটা H। তো যেহেতু আমাদের এই বিন্দুতে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে সেট করেছে, ই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। আমি এই বিন্দু অনুযায়ী একটা পরিমাণটা নিই, এখানে আমাদের পরিমাণ হচ্ছে Q2। এখন আমরা এই চিত্রের এক্সপ্লেন করব। এখানে 3টি দাম নেওয়া হয়েছে, OP1, OP2 এবং OP3। P equal to OP1 হলে D equal to, তো এখানে P এর মান যখন OP1, তখন যদি আমরা ডিমান্ডের মান বের করতে চাই, এই যে আমাদের ডিমান্ড রেখা রয়েছে সেখানে একটি বিন্দু রয়েছে বি বিন্দু, তাহলে বি বিন্দু থেকে P1 পর্যন্ত যে দূরত্বটুকু সেটা হচ্ছে ডিমান্ডের মান, তার মানে BP1। এবং সাপ্লাই, তো আমরা সাপ্লাই রেখা মধ্যে আমাদের একটি বিন্দু রয়েছে এ বিন্দু, তো এই বিন্দু থেকে P1 পর্যন্ত যে দূরত্বটুকু সেটা হচ্ছে আমাদের সাপ্লাইয়ের মান, তাহলে সাপ্লাই হচ্ছে AP1। তো এখানে দেখা যাচ্ছে যে ডিমান্ডের পরিমাণ বেশি, অর্থাৎ ডিমান্ড ছিল BP1 এবং সাপ্লাই হচ্ছে AP1। যেহেতু ডিমান্ডের পরিমাণ বেশি, সাপ্লাইয়ের পরিমাণ কম, এখানে ভারসাম্য অর্জন হবে না, অর্থাৎ এখানে আমাদের দাম বৃদ্ধি পাবে। এখানে D গ্রেটার দেন S, তাই দাম বৃদ্ধি পাবে। তো আমাদের OP1 মূল্যের ব্যাখ্যা কমপ্লিট। এবার আমরা মূল্য নিব OP2। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে দাম যখন OP2, তখন চাহিদা এবং যোগান রেখা এই বিন্দুতে পরস্পরকে সেট করেছে, এজন্য আমাদের ডিমান্ডের মান হচ্ছে EP2। ডিমান্ড হচ্ছে EP2 যে কথা, OQ2 একই কথা, এই জন্য আমরা EP2 এর পরিবর্তে OQ2 লিখতে পারি। আবার আমাদের সাপ্লাইয়ের পরিমাণ OP2 দামে EP2, তো EP2 সমান হচ্ছে OQ2, তার মানে এখানে ডিমান্ড এবং সাপ্লাই পরস্পর সমান। এখানে D ইকুয়াল টু S, তাই ভারসাম্য অর্জন হয়েছে। আমাদের OP2 দামের যে ব্যাখ্যা সেটা কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের দাম যখন OP3। তার মানে দাম যখন OP3, তো আমাদের এখানে ডিমান্ডের পরিমাণ, এই যে আমাদের ডিমান্ড রেখা রয়েছে, তো ডিমান্ড রেখার মধ্যে একটি বিন্দু রয়েছে F, এই F থেকে
P3 পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের ডিমান্ডের পরিমাণ, তার মানে FP3 এবং সাপ্লাই আমাদের এস রেখার মধ্যে একটি বিন্দু রয়েছে এইচ বিন্দু, তাহলে এইচ বিন্দু থেকে এই P3 পর্যন্ত যে দূরত্বটুকু রয়েছে সেটা হচ্ছে আমাদের সাপ্লাইয়ের মান। তো সাপ্লাই হচ্ছে SP3। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ডিমান্ড হচ্ছে FP3 এবং সাপ্লাই হচ্ছে SP3, তার মানে এখানে সাপ্লাই বেশি এবং ডিমান্ড কম। যেহেতু সাপ্লাই বেশি ডিমান্ড কম তাই এখানে দাম কমবে। তাহলে আমাদের একমাত্র OP2 দামে ই বিন্দুতে আমাদের চাহিদা এবং যোগান সমান, অর্থাৎ চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে সেট করেছে, এই জন্য আমাদের ই হচ্ছে ভারসাম্য বিন্দু। তাহলে আমি কি বলতে পারি, ই হলো ভারসাম্য বিন্দু। এখানে ভারসাম্য দাম OP2 এবং ভারসাম্য পরিমাণ OQ2। তো এই ছিল বাজার ভারসাম্যের চিত্রভিত্তিক ব্যাখ্যা, অর্থাৎ এই হলো আমাদের ভারসাম্য বিন্দু। এই বিন্দু ছাড়া অন্য কোথাও চাহিদা এবং যোগান রেখা পরস্পরকে সেট করেনি, এই জন্যই হলো ভারসাম্য বিন্দু। এখানে ভারসাম্য দাম হচ্ছে OP2 এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে OQ2। এই ছিল আমাদের বাজার ভারসাম্যের চিত্রভিত্তিক ব্যাখ্যা। আশা করি আপনাদের ক্লিয়ার। তো যদি ভুল ত্রুটি থেকে থাকে বোঝানোর ক্ষেত্রে অনেক সময় অজান্তে কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তো সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আবার পরবর্তীতে কোনো একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।